মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার সপ্তবিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কংসের আয়োজনে মল্লরঙ্গ দেখার জন্য মথুরার জনগণ একত্র হয়েছে। কংস নিজের মত্ত হাতি কুবলায়া পীরকে রঙ্গস্থলের প্রবেশদ্বারে স্থাপন করিয়েছেন। মাহুতকে নির্দেশ দিয়েছেন যাতে সে মত্ত হাতিটিকে কৃষ্ণের দিকে চালিয়ে দেয়। চানুর এবং মুষ্টিক ছাড়াও তোষলক নামের এক মল্লযোদ্ধা উপস্থিত হয়েছেন রঙ্গস্থলে। কৃষ্ণ বলরাম একটু পরে পৌঁছচ্ছেন এবং ঢোকার মুখেই কৃষ্ণ সেই মত্ত হাতিটিকে বধ করছেন। রঙ্গস্থলের ভেতরে চানুর এবং মুষ্টিক কৃষ্ণ এবং বলরামের হাতে জঘন্যভাবে নিহত হচ্ছে। তৃতীয় মল্ল তোষলককে কৃষ্ণ নিজেই মল্লভূমিতে টেনে এনে হত্যা করছেন। সবশেষে কৃষ্ণ কংসকে চুল ধরে মল্লভূমিতে টেনে আনছেন। কংস প্রতিরোধ করার শক্তি হারাচ্ছেন এবং চুল ধরে ঘোরানোর ফলেই মৃত্যু হচ্ছে তাঁর। বীরের মতো শত্রুর অস্ত্র বুকে নিয়ে মৃত্যুর সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন কংস। মল্লবীরদের যুদ্ধভূমিতে কংসের শবদেহ পড়ে রইল ধুলোয়। মৃতের শরীর আস্তে আস্তে শক্ত কাঠ হয়ে গেল। যাঁরা রাজনৈতিকভাবে এতদিন কংসের অন্যায় আচরণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তাঁরা তো বটেই, এমনকি বেতনভোগী ভৃত্যবর্গ কংসের ধারে কাছে এলেন না। সর্বত্র একটা ভয় কাজ করছিল। কৃষ্ণ বলরাম যেভাবে প্রবল প্রতাপী কংসকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে মেরে রেখে গেলেন, তাতে কংসের ওপর মায়া দেখানোরও সাহস করল না কেউ। কেননা ভবিষ্যতে রাজনৈতিক মেলবন্ধন কেমন হবে, সেখানে কংসের প্রতি কোনো পক্ষপাত কী ধরনের জটিলতা সৃষ্টি করবে তা কেউ জানে না। বেশ খানিকটা সময় যখন চলে গেল এবং কংসের ধূলিমলিন মুকুটহীন দেহ যখন শক্ত কাঠ হয়ে গেল, তখন কংসের স্ত্রীরা একে একে নেমে এলেন সেই মল্ল রঙ্গভূমির ধূলির মাঝেই। ওদিকে এই মৃত্যুতে দ্বিগুণভাবে উদ্দীপিত হয়ে কৃষ্ণ এবং বলরাম প্রথমেই গেলেন পিতা বসুদেবের সঙ্গে দেখা করতে। তিনি কংসের এতদিনের রাজনৈতিক বিরুদ্ধতা সহ্য করে নিজের প্রাণহানির আশঙ্কা জেনেও শিশু কৃষ্ণকে এবং রোহিণীর গর্ভস্থ বলরামকেও রেখে এসেছিলেন বৃন্দাবনে। আজ সেই পরম ঈপ্সিত দিন। কৃষ্ণ বলরাম কংসকে মেরে এসে পিতা বসুদেবের চরণ বন্দনা করলেন। দেবকী জননী জড়িয়ে ধরলেন কৃষ্ণকে, যাকে তিনি সদ্য প্রসব করেই ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তাকে জড়িয়ে ধরতেই তাঁর সেই শৈশবের বাৎসল্যই উৎসিক্ত হয়ে উঠল। ভগবত পুরাণ বলছে কৃষ্ণ এখানে বুঝতেই দিচ্ছেন না যে তিনি কোনো অমানুষী কর্ম করে এসেছেন। বারবার সেই শিশু বয়সের যন্ত্রণার কথা তুলে কৃষ্ণ এখানে পিতামাতাকে বলেছেন, শিশু এবং বালক বয়সে আমাদের কাছে পিতামাতার যে লালন সুখ প্রাপ্য ছিল তা আমরা পাইনি, কারণ আমরা আপনাদের ঘরে থাকতেই পারিনি। অন্যদিকে আমাদের শুধু বাঁচিয়ে রাখার জন্য চিরটাকাল আপনাদের কেটেছে আশঙ্কায়, উৎকণ্ঠায়। ফলে একটি শিশুর বাল্য পৌগণ্ড কৈশোরের ক্রমিক পরিণতি দেখে পিতামাতা যে সুখ পান তা আপনারাও পাননি। কৃষ্ণ বারবার খেদ প্রকাশ করে বলেছেন, বৃথাই আমাদের এতটা কাল কেটে গেছে, আমরা আপনাদের মতো গুরুজনদের কোনো সেবাই করতে পারিনি। এদিকে মাতা পিতার সঙ্গে মিলিত হবার পরই অন্য কতগুলি কর্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠল। প্রথমত, কংসের শবদেহ তখনও ধূলিশয়ান। তার স্ত্রীরা রঙ্গভূমির ধূলিতে বসে আলুলায়িত অবস্থায় বিলাপ করছিলেন। স্বপক্ষ বিপক্ষের অন্য কেউ কংসের প্রেতকৃত্য করার জন্য এগিয়ে এলেন না। বিলাপরতা কংসভার্যাদের মধ্যে এর পরে উপস্থিত হতে দেখা গেল কংসের জননীকে। পুত্রের শোকে পুত্রবধূদের বিলাপে বিদীর্ণ হয়ে তিনি ভূমিশয়ান মৃতপুত্রের মাথাটি নিজের কোলে তুলে নিলেন। কংস জননীর বিলাপের অন্ত রইল না। কংস জননীর করুণ বিলাপের মধ্যে উন্মুক্ত রঙ্গভূমিতে এসে উপস্থিত হলেন কংসপিতা উগ্রসেন। কংসের মা তাকে দেখে ডুকরে কেঁদে উঠলেন, বললেন, দেখো একবার কি দশা হয়েছে ছেলের। বিদীর্ণ পর্বতের মতো সে এখন বীরশয্যায় শুয়ে আছে। অবশ্য এর থেকেও একটা গভীর ইঙ্গিতপূর্ণ কথা তিনি উগ্রসেনের প্রতি নিক্ষেপ করে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই বীরপুরুষই তো রাজ্য ভোগ করে, আমার ছেলে তাই করেছে।
তা এখন আমরা পরাজিত হয়েছি বলেই কি রাজা কংসের অন্ত্যেষ্টিক্রিয়াও হবে না? তুমি নয় সেই কৃষ্ণকেই গিয়ে বলো যে যত শত্রুতা আছে মরণেই তা শেষ হয়ে যায়। মৃত শত্রুর ক্ষেত্রেও শ্মশানান্ত প্রেতক্রিয়াগুলি তো বাঞ্ছনীয়। মৃতের কি অপরাধ আছে? অতএব যাও সেই কৃষ্ণের কাছে, কংসের সৎকার হোক অন্তত। নৃসিংহপ্রসাদ ভাদুরী আমাদের একটা বিষয় খেয়াল করতে বলেছেন। তখনও যদি কারো কংসের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থেকে থাকে, তবে তা প্রকট করার উপায় নেই কারো। রাজনৈতিক পালাবদল ঘটেছে। কৃষ্ণের কূটনীতিতে সমস্ত ভোজ বৃষ্ণি অন্ধকেরা তাঁর অনুকূলে একত্রিত হয়েছেন। এই মুহূর্তে কংসের মৃতদেহ সৎকার করতে গেলে সেই কৃষ্ণেরই অনুমতি অন্বেষণ করতে হচ্ছে। এমনকি কংসের পিতা যে উগ্রসেন, যিনি পুত্রের অত্যাচারে কৃষ্ণপক্ষেরই অন্যতম ব্যক্তি, তাকে বুঝি একটু ব্যঙ্গ করেই কংসের মা বললেন, যাও এবার কৃষ্ণকে জানাও, অন্তত এই মৃত শরীরের শ্মশান কার্যটুকু করার অনুমতি দিন তিনি। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। সেই কখন ধনুর্যজ্ঞ আরম্ভ হওয়ার প্রথম কি দ্বিতীয় প্রহরের মধ্যেই কংস মারা গেছেন, আর এখন স্ত্রী জননীর বিলাপ শেষে সূর্য অস্ত চলে গেল। কৃষ্ণ তখনও পিতা বসুদেবের ঘরে বসে আছেন। জনক জননীর সঙ্গে মিলন সুখ খানিকটা অভ্যস্ত হতে না হতেই অন্যান্য যদু বৃষ্ণি মুখ্যরা বসুদেবের বাড়িতে এসে জুটলেন, এবং তারপরেই দেখা গেল উগ্রসেনকে। কংসের স্ত্রীরা এবং কংসের জননী যেভাবে বিলাপ করছিলেন সে খবর কৃষ্ণের কাছে পৌঁছেছে। স্ত্রীলোকের এই আর্ত বিলাপ কৃষ্ণকে বেশ খানিকটা আকুল করে তুলল। সমবেত যদু বৃষ্ণিদের সামনে কংসের এই মৃত্যুর জন্য তিনি বেশ দুঃখ প্রকাশ করেও কৃষ্ণ কিন্তু পুনরায় নিজের সিদ্ধান্তে স্থির রইলেন। বললেন, হ্যাঁ সত্যি কথা, আমি অতি ক্রোধে এতগুলি স্ত্রীকে বিধবা করে দিয়েছি। যারা এমন আর্ত করুণভাবে কাঁদছে তাদের জন্য শুধু শোক প্রকাশ করেই আমাকে থামতে হচ্ছে। কিন্তু কী বা করণীয় ছিল? কংসকে যে মারতে হবে এ কথা তো মোটামুটি স্থির করাই ছিল, এবং সবার ভালোর জন্যই স্থির করেছিলাম সেটা। আত্মপক্ষ সমর্থন করার জন্য কংসের গভীর অন্যায়গুলির কথাই একটু সামান্যভাবে উল্লেখ করলেন কৃষ্ণ, এবং তা করলেন রাজধর্মের চিরন্তন আদর্শ স্মরণ করিয়ে দিয়ে। ঠিক এই সময়ই বসুদেবের গৃহে অন্যান্য আরও যাদব বৃষ্ণিদের নিয়ে উপস্থিত হলেন কংসপিতা উগ্রসেন। স্ত্রী এবং পুত্রবধূদের বিলাপে তিনি যথেষ্টই কষ্ট পাচ্ছিলেন, এবং এতকাল কৃষ্ণের সহায়তা করা সত্ত্বেও বর্তমান অবস্থায় খানিকটা বিব্রত হয়ে উগ্রসেন কৃষ্ণকে বললেন, আমার পুত্র যেসব অন্যায় করেছে তার প্রতিশোধ তুমি নিয়েছ। সৎপুরুষেরা এখন উজ্জীবিত, শত্রুরা এখন আরও ভীত, এবং যদু বৃষ্ণিকুল এখন স্বস্থানে প্রতিষ্ঠিত। কংসের মৃত্যুতে সর্বথা তোমারই প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ায় আমি চাই কংসের সৈন্যবাহিনী এবং তার অধিকৃত ধনৈশ্বর্য এখন তোমারই অধিকারে আসুক। সমস্ত যদু বৃষ্ণিদের এখন তুমিই গতি। অতএব আমার প্রার্থনা স্বীকার করে এখন তুমি অনুমতি দাও, যাতে আমি কংসের অন্তিম সংস্কার করতে পারি। আর আমার কিছুই প্রয়োজন নেই। কংসের শ্মশান সংস্কার এবং প্রেতকার্য হয়ে গেলে আমি আমার স্ত্রী এবং পুত্রবধূদের নিয়ে অরণ্যচারী হয়ে থাকব। উগ্রসেনের কথা শুনে কৃষ্ণ একটু চমকেই গেলেন। অত্যাচারী এবং অন্যায়ী কংসকে সিংহাসনচ্যুত করার ব্যাপারে উগ্রসেন যথেষ্টই অনুকূল ছিলেন এতকাল। তিনি নিজেও পুত্রের অত্যাচার কম সহ্য করেননি। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েই রাজা হয়েছিলেন কংস। তাছাড়া কৃষ্ণ যে কংসের বিরুদ্ধে প্লট তৈরি করেছিলেন সেও ভাবী রাজা হিসেবে উগ্রসেনকে প্রজেক্ট করেই। রাজা ঠিক নয়, তবে সমস্ত যদু বৃষ্ণি গোষ্ঠীর মধ্যে তাকে প্রধান হিসেবে প্রজেক্ট করেই কৃষ্ণ সমস্ত যদু বৃষ্ণিদের একত্র করেছিলেন। কাজেই কৃষ্ণ একটু সময় নিয়ে উগ্রসেনকে বুঝিয়ে বললেন, কংস যে আমার হাতে মারা পড়েছে সে তার নিজেরই দোষে। মহাকাল তাকে হরণ করেছে, আমি এখানে নিমিত্ত মাত্র। কৃষ্ণ এবার প্রকৃত প্রস্তাবে ফিরে এসে বললেন, দেখুন,
আপনি আমাকে এত বড় রাজ্য শাসনের ভার দিচ্ছেন, এই রাজ্যে আমার কোনো প্রয়োজন আছে কি? তাছাড়া এ রাজ্যের যদু বৃষ্ণি বীরেরা কেউ তো একবারও আমাকে রাজা হবার জন্য বলেননি, তাই কেমন করে জানবো যে আমি রাজা হিসেবে অভিপ্রেত? কৃষ্ণের এই শেষ কথাটা যে রাজনৈতিক বিচারে কত তাৎপর্যপূর্ণ তা ভবিষ্যতে বোঝা যাবে। যে রাজ্যের শাসনতন্ত্র অনেকটা অলিগার্কিক্যাল অথবা আত্মীয় গোষ্ঠীর শাসনতন্ত্র, সেখানে কৃষ্ণ যত বড় সহায়ই হন, তিনি অন্য জায়গা থেকে উড়ে এসে রাষ্ট্রের প্রধান পদবিটি জুড়ে বসবেন, সেটা গোষ্ঠীমুখ্যরা মোটেই চাইবেন না। এই প্রখর রাজনৈতিক বাস্তববোধের থেকে কৃষ্ণ উগ্রসেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, দেখুন, এই মথুরা সুরসেনে রাজ্য পাওয়ার লোভে আমি কংসকে মারিনি। কংসকে মেরেছি সকলের ভালোর জন্য এবং অবশ্যই আমার যশের জন্য। নয়তো আমি তো বেশ ছিলাম বৃন্দাবনে, গোপ সখাদের সঙ্গে গরু চড়াতাম, ইচ্ছে করলে বাঁশি বাজাতাম, ঘুরে বেড়াতাম যমুনার কূলে। কত স্বাধীন সেই জীবন, বন্যহস্তির মতো স্বাধীন। এক লহমার জন্য ব্রজভূমি বৃন্দাবনের সেই স্বাধীন জীবনের কথা স্মরণ করেই কৃষ্ণ কাজের কথায় ফিরে এসে উগ্রসেনকে বললেন, আপনি আজকেই এ কথা ঢেঁড়া পিটিয়ে বলে দিন যে আমি এখানে রাজা হতে আসিনি। যদি সত্যি আপনি আমার প্রীতি চান, তাহলে আপনি এই সমবেত যদু বৃষ্ণিদের মধ্যে রাজা উপাধি ধারণ করবেন। আপনি সমস্ত যদু বৃষ্ণি অন্ধকদের মধ্যে অগ্রগণ্য প্রভু, অতএব রাজার পদটি আপনারই প্রাপ্য, অন্য কারো নয়। সেই মুহূর্তে বসুদেবের বাড়িতে যদু বৃষ্ণিদের সভা বসে গিয়েছিল। কংসের মৃত্যুর পর এই সভা হয়তো কিছুটা ইনফর্মাল, কিন্তু সেই মুহূর্তে কংসহন্তা কৃষ্ণের ওপরে কেউ কথা বলবেন এমন কেউ ছিলেন না সে সভায়। কৃষ্ণের প্রায় আদেশ বাক্য শুনে উগ্রসেন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ নিজে উঠে উগ্রসেনের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। কৃষ্ণের ব্যক্তিত্ব অনুসরণ করে যদু বৃষ্ণিদের সমস্ত সংঘমুখ্যরা উগ্রসেনের পিছন পিছন চললেন, কেননা গতাসু কংস রাজার অন্তিম সংস্কারে অংশগ্রহণ করতে হবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার অষ্টবিংশাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।